পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে আমরা আমাদের অষ্টম ব্যাচের অ্যাসুরেন্স ক্লাসের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আমি প্রথমত বেশি কথা বলবো না, যেহেতু অলরেডি 7টা 11 বাজে। আমাদের ক্লাসটার ডিউরেশন হবে 45 থেকে 50 মিনিট। তো হচ্ছে কোনো কথা না বলে আমি শুরু করে দিচ্ছি। খুবই মনোযোগের সহিত ক্লাস করবেন। আহ সকলকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাস করার জন্য। এবং আপনারা যারা আপনাদের পরিচিত স্টাডি পার্টনার আছে, যাদের সাথে আপনারা পড়ালেখা করেন, কিংবা আপনার ব্যাচমেট, কিংবা সহপাঠী, যাই হোক বলি না কেন, বা আপনার কলিগস যারা কিনা অ্যাসপিরেন্স এখনো পাস করতে পারতেছে না, অনেকদিন হয়ে গেছে, তাদেরকে লিঙ্কটা শেয়ার করতে পারেন। যেহেতু আপনি উপকৃত হচ্ছেন, আপনার মাধ্যমে যেন তারা উপকৃত হতে পারে। আমি আশা রাখি যে আজকের এই ক্লাস থেকে আপনাদের অনেকগুলো প্রশ্ন কমন করবে। তো দ্যাটস ওয়াই আমরা 1 মিনিটের মতো সময় নিচ্ছি। আমরা চাইলে সবাইকে আমাদের এই লিঙ্কটা আমাদের যে সকল গ্রুপগুলোতে আমার ফ্রেন্ড আছে, আমার কলিগ আছে, তাদেরকে আমি শেয়ার করতে পারি। আমরা যারা আজকে এখানে বর্তমানে উপস্থিত, তারা সবাই চাইলে আপনারা আপনাদের ফার্মের গ্রুপও শেয়ার করতে পারেন, যাতে করে তারা ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। কিংবা যে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা আছেন, সেই গ্রুপেও শেয়ার করতে পারেন। আমি তাই একটু সময় নিচ্ছি। আমরা 2 মিনিট সময় নিচ্ছি। আপনারা চাইলে তাদেরকে শেয়ার করতে পারেন, আপনি উপকৃত হতে পারেন, আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হতে পারেন। এর মধ্যে আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে জিজ্ঞেস করতে পারেন। আপনাদেরকে 2 থেকে 3 মিনিট সময় দিলাম। এর মধ্যে যদি আপনারা কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে জানতে পারেন। আর পাশাপাশি আপনারা ক্লাস লিঙ্কটি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, যাতে করে অন্যান্যরাও ক্লাসটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। কারো কোনো বিষয় সম্পর্কে জানা আছে? আমরা সবাই ক্লাসে, মানে ক্লাসে কি আছি? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাই, শোনা জি যাচ্ছে। জি জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ দাদা শোনা। আচ্ছা। না, আপনাদের কোনো কোশ্চেন জানার নেই তো? দ্যাটস ওয়াই। অনেক সময় হয় কি, আমরা ডাক্তারের কাছে গেলে আমাদের কি কি রোগ ছিল সেগুলো বলতে ভুলে যাই, বুঝতে পারছেন? বাড়িতে আসার পরে মনে পড়ে যে আচ্ছা এটা তো ডাক্তারকে বলা হয়নি, আচ্ছা ওটা তো বলা হয়নি। এখন আপনাদের ভিতরে যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কিছু জানার থেকে থাকে, বা ভাইয়া আমি অ্যাসুরেন্স এতবার দিয়ে দিচ্ছি কিন্তু পাস করতে পারতেছি না, রিজন কি? কত কোশ্চেন, কোশ্চেন এখনো শেষ নেই। আচ্ছা, আসলে দাদা পড়ে কারো যায়, কোনো, পরীক্ষা হলে যেয়ে কনফিউজড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, জি সমস্যা ভাই, নাই। এবার অনেক। আশা করি কনফিউজ হবেন না। কারণ হচ্ছে এবার আমাদের ক্লাসের সংখ্যা অনেক বেশি থাকবে। আপনি বলতে পারেন এবার আমরা ক্লাসকে একদম, ধরুন আপনি দোকানে গিয়েছেন, কোনো না কোনো পণ্যদ্রব্য কিনেছেন, সেটাকে বাসায় এনে রান্না করবেন, তারপরে খাবেন। আপনাকে বাসায় গিয়ে রান্না করতে হবে, তারপর খেতে হবে। তো আমি যদি ওই দোকান থেকে কিনা রান্না করা, কুটাকাটি করা, তারপরে খাওয়া, এটাকে আমরা অ্যাসুরেন্স ক্লাস বা যে কোনো সাবজেক্টের ক্লাসের সাথে আমরা এবার তুলনা করি, কজ এবার আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম 24টা করে ক্লাস হবে, মিনিমাম 24টা। তো এর মধ্যে আমরা প্রত্যেকটা বিষয়কে প্রয়োজনে একদম রেডিমেড জাস্ট আপনাদের সামনে, মুখের সামনে ধরে রাখবো, আপনারা শুধু খাবেন। এখন এর মধ্যেও যদি কোনো প্রবলেম ফেস করেন তাও জানানোর সুযোগ আছে। যারা কিনা আমাদের সাথে থাকবেন তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, এবং সেখানে যে যে সমস্যায় পড়বেন ইনস্ট্যান্ট ছবি তুলে দিয়ে দিবেন, সলিউশন পেয়ে যাবেন। আর যে 5 সাবজেক্টে আমি আছি সেটা তো পাবেনই, নাথিং টু ওয়ারি। ওকে, আমরা মোটামুটি সময় দিয়েছি। আর বলেছিলাম যে আপনারা যারা যে গ্রুপে আছেন, আমরা জানি আমরা সিএ তে বিভিন্ন মানুষজন বিভিন্ন গ্রুপে আছি, তো আমরা চাইলে লিঙ্কটা সবাইকে শেয়ার করতে পারি। তো আশা করি আমরা করেছি। এখানে হিংসার কোনো বিষয় নেই, আপনিও পাশ করেন, আরেকজনকে পাশ করার সুযোগ করে দিন। ওকে, আমরা আইসিএডাব্লিউ এর বইটা থেকে কভার করব। তো আইসিএডাব্লিউ এর বই আর আইসিবির বইয়ের মধ্যে অনেক মিল আছে, শুধু একটার দিক থেকে একটা দুইটা চেঞ্জ আছে, যেটা কিনা আপনারা ওই টপিকে গেলেই বুঝতে পারবেন।
আদারওয়াইজ পুরো ওইটাই সিমিলার। তো আপনারা হচ্ছে যেমন এই যে ওয়ানের মধ্যে লিখে আছে হোয়াট ইজ অ্যাসিউরেন্স, হ্যাঁ? তো এই হোয়াট ইজ অ্যাসিউরেন্স ওয়ানে আইসিডব্লিউ এর বইতেও আছে, আবার আপনাদের বইতেও আছে। 1.1 এর ডেফিনেশন আছে, আবার আপনাদের আইসিবির বইতেও ডেফিনেশনটা আছে। ঠিক আছে, এবার আসুন হোয়াট ইজ অ্যাসিউরেন্স। অ্যান অ্যাসিউরেন্স An assurance engagement is one in which a practitioner expresses a conclusion designed to enhance the degree of confidence of the intended user other than responsible party about the outcome of the evaluation or measurement of a subject matter against criteria. আমরা উপরের সংজ্ঞাটা বোঝার আগে আমরা নিচের যে কি এলিমেন্টস গুলো আছে এগুলো আগে বুঝে নিই, তাহলে আমাদের উপরের সংজ্ঞাটা বুঝতে অনেক ইজি হবে। তো এখানে বলেছে অ্যাসুরেন্স এর মধ্যে কি এলিমেন্টস কোনগুলো। এখানে আছে থ্রি পার্টি ইনভলভমেন্ট, মানে এখানে অ্যাসুরেন্স মানে এটার মধ্যে তিনজন পার্টি থাকবে। তো তারা কারা কারা? আমরা উপরে পড়েছি প্র্যাকটিশনার, এটা একটা পার্টি। দেন হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার, এটা একটা পার্টি। আর রেসপন্সিবল পার্টি, এটা একটা পার্টি। তাহলে আমরা তিনটা পার্টি পেলাম। এবার আমরা অ্যাসুরেন্সকে যদি পুরো অ্যাসুরেন্স না দিয়ে অডিট হিসেবে বোঝাই, অ্যাসুরেন্স বিভিন্ন রকমের হতে পারে, অডিট ইজ ওয়ান অফ দ্যাম। অডিট হচ্ছে তাদের মধ্যে একটা। এখন আমরা যদি ওই অ্যাসুরেন্সটাকে বোঝানোর জন্য অডিট শব্দটাকে ইউজ করি, তাহলে অডিট কিসের হয়? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিট হয়। ঠিক আছে, আমরা যে আর্থিক অবস্থার বিবরণী করি বা আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী হচ্ছে অডিট হয়। ঠিক আছে, এখন এই যে অডিট হয়, এখানে কারা অডিট করে? অডিটররা, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা এবং তাদের টিম। এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তাদের টিম, এটাকে বলা হচ্ছে প্র্যাকটিশনার। ঠিক আছে, তারপর আমরা কাদের অডিট করি? এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমরা অডিট করি, অডিট করে হচ্ছে প্র্যাকটিশনাররা। ঠিক আছে, প্র্যাকটিশনাররা অডিট করে এটার উপর ভিত্তি করে তারা একটা কনক্লুশন বা ওপিনিয়ন দেয় যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিংবা এটাতে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নেই, এই সকল জিনিসগুলা বলে থাকে। আর এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা তৈরি করে কে? রেসপন্সিবল পার্টি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরির জন্য রেসপন্সিবল পার্টি কে? ওই কোম্পানিতে যে ম্যানেজমেন্ট আছে তারা। তার মানে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিটের ক্ষেত্রে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যারা তৈরি করে তাদেরকে বলা হচ্ছে কি? ম্যানেজমেন্ট, এবং দে আর রেসপন্সিবল পার্টি। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় বলতে পারেন। এবার আসুন ইন্টেন্ডেন্ট ইউজার, তারা কারা? ধরুন এই যে ম্যানেজমেন্টকে একটা কোম্পানিতে নিয়োগ দেয় কে? শেয়ার হোল্ডার। শেয়ার শেয়ার হোল্ডার। হোল্ডার বা মালিক পক্ষ, তাই না? এখন মালিক পক্ষ ম্যানেজমেন্টকে নিয়োগ দিছে কেন? ওই যে আমরা অ্যাকাউন্টিং ক্লাসে বলেছিলাম যে অ্যাসেসিং দ্য স্টুয়ার্ডশিপ আর হচ্ছে এক্সারসাইজিং দ্য স্টুয়ার্ডশিপ ফাংশন, মনে আছে? তো এক্সারসাইজিং দ্য স্টুয়ার্ডশিপ ফাংশন এটার দায়িত্বে কে থাকে? ম্যানেজমেন্ট, তাই না? মানে ম্যানেজমেন্ট হচ্ছে আপনার প্রতিষ্ঠানের হিসাব রাখা থেকে শুরু করে ডিসিশন মেকিং থেকে শুরু করে ব্যবসা পরিচালনা করা থেকে শুরু করে এদের দায়িত্বে থাকে। আর এদেরকে রাখে কারা? কোম্পানির মালিক। এখন কোম্পানির মালিকের মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় যে আমি যে যাদেরকে রাখছি তারা ঠিক মতো কাজ করতেছে কিনা। কারণ কোম্পানির মালিক তো অনেক টাকা পয়সার মালিক, সে আবার এত রুলস রেগুলেশন কমপ্লায়েন্স বোঝে না। বোঝে কারা? প্র্যাকটিশনার বা অডিটররা। এটার জন্য কোম্পানির মালিকরা ম্যানেজমেন্টের অ্যাকাউন্টস কে দেখার জন্য যে তারা ঠিকঠাক মতো করতেছে কিনা, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা, তাদের উপর ন্যস্ত দায়িত্ব হচ্ছে কিনা ঠিক মতো করে, এই জিনিসটা দেখার জন্য অডিটরকে নিয়োগ দিয়ে থাকে। তাহলে ইন্টেন্ডেন্ট ইউজার কারা? প্র্যাকটিশনার। কোম্পানির মালিক। ইন্টেন্ডেন্ট ইউজার কারা? কোম্পানির মালিক, শেয়ার হোল্ডার। আবার নট অনলি এখানে কোম্পানির মালিক হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার। ধরেন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর ভিত্তি করে আপনি যখন কোনো একটা ব্যাংকের কাছে লোন চাইবেন, যে ওই ব্যাংক যেন আপনাকে লোন দেয় 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা বা যাই হোক না কেন, আপনি কারো থেকে কোনো কিছু ধারে কিনতে চাইবেন, তো সে আপনাকে ধারে বিক্রয় করবে। এই যে বিষয়গুলো হবে, এটাও কিসের উপর ভিত্তি করে সে সিদ্ধান্ত নেবে? আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর ভিত্তি করে। তার মানে
যাদের থেকে আপনি লোন নিচ্ছেন, তারপরে হচ্ছে যারা আপনার প্রতিষ্ঠানের মালিক, তারপরে হচ্ছে সরকার, তারপরে হচ্ছে এক কথায় যত স্টেক হোল্ডার আছে, অল অফ দেম আর ইন্টেন্ডেন্ট ইউজার্স। আর স্টেক হোল্ডার কাকে বলে? আপনার প্রতিষ্ঠানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ আছে সবাই হচ্ছে আপনার প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার। আর এই স্টেক হোল্ডারদেরকে ইন্টেন্ডেন্ট ইউজার বলা হয়। আমরা গত ক্লাসে বিজনেস ফাইন্যান্সে, যেটা আমাদের বিজনেস ফাইন্যান্সের প্রথম ক্লাস ছিল গতকাল রাত, সেখানে আমরা বলেছিলাম যে মোজো কোম্পানির একটা উদাহরণ দিছিলাম, যে মোজো কোম্পানি তো হচ্ছে কোম্পানি, ওকে, তো কোম্পানির মালিকরা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার, ফাইন, এবং ওই কোম্পানির তো অনেক ব্যক্তিবর্গরা, কর্মচারী কর্মকর্তারা চাকরি করে, তার পরবর্তীতে তাদের বাচ্চা কাচ্চারা তাদের বেতনের টাকা দিয়ে জীবনযাপন বা জীবিকা নির্বাহ করে। এছাড়াও বাইরের দোকানদার তার থেকে পণ্য কিনে নিয়ে আবার বিক্রি করে, কাস্টমাররা তার পণ্য খাচ্ছে কিনে। তো এই যে যা আছে সবাই হচ্ছে স্টেক হোল্ডার। এখন স্টেক হোল্ডারদের যখন কোনো কারণে ইচ্ছে হইতে পারে না, আচ্ছা দেখি তো আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কি অবস্থা, তার মানে সামগ্রিকভাবে যদি আমি বলি স্টেক হোল্ডারদেরকে ইন্টেন্ডেন্ট ইউজার বলতেছে, তবে স্টেক হোল্ডারদের মধ্যে দুইটা পার্টি আছে। তারা কারা কারা? একটা হচ্ছে রেসপন্সিবল পার্টি। রেসপন্সিবল পার্টিও কিন্তু স্টেক হোল্ডার, কিন্তু এই রেসপন্সিবল পার্টিটা আলাদা করে দেখা হচ্ছে, এটাকে ইন্টেন্ডেন্ট ইউজারের ভিতরে ধরা হচ্ছে না, কারণ তারা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানোর জন্য দায়ী থাকে বা অ্যাকাউন্টেবল থাকে। আর প্র্যাকটিশনার কারা? অডিটররা। স্টেক হোল্ডারদের ভিতরে কিন্তু প্র্যাকটিশনাররা পড়তেছে, কারণ এই কোম্পানি অডিট করে অডিটররা টাকা পাইতেছে, তাই না? তো ওই অডিটরদেরকে আলাদা করে প্র্যাকটিশনার বলা হচ্ছে, আর ম্যানেজমেন্টকে রেসপন্সিবল পার্টি বলা হচ্ছে। তাহলে প্র্যাকটিশনার আর রেসপন্সিবল পার্টি ছাড়া আর বাকি যারা আছে তারা সবাই হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার। ক্লিয়ার? হ্যাঁ দাদা। জি ভাই। ওকে, এবার চলে আসেন, এবার আমরা সংজ্ঞাটা বলি। অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইজ ওয়ান, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে সেটা, ইন হুইচ, যেখানে এ প্র্যাকটিশনার এক্সপ্রেসেস এ কনক্লুশন, প্র্যাকটিশনার মানে হচ্ছে অডিটর, এটার একটা কনক্লুশন দেয়, এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে নাকি নেই। ডিজাইন মানে যে ডিজাইন মানে কোনটার কথা বলা হয়েছে? ওই অডিট এঙ্গেজমেন্ট বা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কথা বলা হয়েছে। ডিজাইন করা হয় টু এনহ্যান্স দ্য ডিগ্রি অফ কনফিডেন্স, যাতে করে কনফিডেন্সটা বাড়ায় কাদের? ইন্টেন্ডেন্ট ইউজারদের। মানে এই যে হিসাব কিতাব গুলো আছে এগুলোর উপরে যেন ইন্টেন্ডেন্ট ইউজারদের কনফিডেন্স বাড়ে। কিভাবে বাড়বে? কারণ একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি বলে যে না এখানে সবকিছু ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, তাহলে তার কনফিডেন্স বাড়বে না? জি জি। ওকে, এরপরে বলছে আদার দেন রেসপন্সিবল পার্টি, তার মানে রেসপন্সিবল পার্টি ছাড়া। রেসপন্সিবল পার্টি ছাড়া কেন বলছে? কারণ রেসপন্সিবল পার্টিরই তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা চেক করতেছে, তাই না? ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইতেছে, তো ম্যানেজমেন্টের জিনিসকে চেক করে ওপিনিয়ন দিতেছে অডিটর। তো দ্যাট মিনস হচ্ছে তাদের তো কনফিডেন্স বাড়তেছে না, বাড়তেছে তাদের বাদে বাকি সবার। ঠিক আছে, অ্যাবাউট দ্য আউটকাম, তাদেরও কিছুটা কনফিডেন্স বাড়তেছে, কজ তাদের কোথাও ভুল ভ্রান্তি হচ্ছে কিনা এটা তারা রেকটিফাই করতে পারতেছে। ওকে, অ্যাবাউট দ্য আউটকাম অফ দ্য ইভ্যালুয়েশন অর মেজারমেন্ট অফ এ সাবজেক্ট ম্যাটার এগেইনস্ট ক্রাইটেরিয়া। তার মানে কি দেখা যাচ্ছে যে আমরা এই যে মেজারমেন্টটা করে থাকি এটা কিসের উপর ভিত্তি করে? ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। আর কি কোন জিনিসের মেজারমেন্ট করা হয়? সাবজেক্ট ম্যাটারের। এই যে এখানে দেখেন সাবজেক্ট ম্যাটার একটা শব্দ লিখে আছে, ক্রাইটেরিয়া একটা শব্দ লিখে আছে, ঠিক আছে? এই যে সাবজেক্ট ম্যাটার যেটার কথা বলা হয়েছে, সাবজেক্ট ম্যাটার হচ্ছে কি, আমরা যে বললাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিট করে, তাহলে যে জিনিসের অডিট করে সে হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্ট ম্যাটার, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে সাবজেক্ট ম্যাটার। আর ক্রাইটেরিয়া কোনটা? যে সাবজেক্ট ম্যাটারটা ঠিক হয়েছে নাকি হয় নাই। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো হয় কিসের উপর ভিত্তি করে? আইএফআরএস। আইএস, আইএফআরএস, কোম্পানিজ অ্যাক্ট, তাই না? তার মানে এগুলো হচ্ছে কি ক্রাইটেরিয়া। তার মানে ক্রাইটেরিয়া হচ্ছে কাইন্ড অফ বেঞ্চমার্ক বলতে পারেন। মিঠুন সাহা, আপনি কিছু জিজ্ঞেস করবেন ভাইয়া? হ্যান্ড রেজ করছেন আপনি? আচ্ছা ওকে, ভুলবশত করছেন, হাত নামিয়ে দিলাম। হ্যাঁ দেখেন, এবার আসেন, তাহলে আমরা এখন এখানে সুইটেবল ক্রাইটেরিয়া কি এটাও বুঝতে পারছি না? যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে সুইটেবল ক্রাইটেরিয়া হচ্ছে কি আইএস, আইএফআরএস, কোম্পানিজ অ্যাক্ট, এগুলা। সাবজেক্ট ম্যাটার কি ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিজে। সাফিসিয়েন্ট, অ্যাপ্রোপ্রিয়েট, অডিট এভিডেন্স। তাহলে কেন এখানে সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট দুইটা কথা ব্যবহার করা হয়েছে? প্রথমে অডিট এভিডেন্স কি, যেটার উপর ভিত্তি করে আপনি বলবেন যে হ্যাঁ এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে,
অথবা এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নাই। ধরেন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখলেন যে সেল 1 লক্ষ টাকা, পারচেজ ধরেন 50,000 টাকা, এভাবে করে আপনি বললেন। ঠিক আছে মিঠুন সাহেব, আপনি কি কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন আপনি, আবার আপনি আনমিউট করে বলতে পারেন তাহলে। ওকে, এবার ধরুন মোস্তাফি এখনো ভুলে উনি করতেছে। ওকে দেখেন, এখন আমরা বললাম যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্সের কথা বলছি। তো সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট দুইটা শব্দ কেন ব্যবহার করা হয়েছে? দুইটা শব্দই ব্যবহার করা খুবই দরকার। এভিডেন্স কি, যেটার উপর ভিত্তি করে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে নাকি নাই এটা বুঝবেন। আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেক করতে গেছেন, সেখানে সেলস আছে, পারচেস আছে, সবকিছু আছে, আরো অনেক কিছু আছে, ব্লা 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 ব্লা। এখন এই যে আপনি ধরেন সেলস বললেন 1 লক্ষ টাকা, পারচেস বললেন 50,000 টাকা, ঠিক আছে? এই যে আপনি যে সেলস এর কথা বলতেছেন, এখন সেলস কি আপনি মানে এই যে সেলস এর যে ফিগারটা 1 লক্ষ টাকা, এটা আপনাকে ভেরিফাই করতে হবে না? হ্যাঁ দাদা, করতে হবে। জি ভাই। হবে, করতে হবে। ওকে ফাইন। এখন এই যে সেলস কে আমাদেরকে ভেরিফাই করতে হবে, তো এটার জন্য আমি কি দেখবো বলেন তো? সেলস ভেরিফাই করার জন্য আমি কি দেখবো? পারচেস ইনভয়েস, না সেলস সেলস ইনভয়েস দেখবো। তার মানে সেলস ভেরিফাই এর জন্য আমি সেলস ইনভয়েস দেখবো, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে আমি যেটার জন্য যেটা দেখার দরকার ওইটাকে বলা হবে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এবার যদি বলি সাফিসিয়েন্ট কি, ধরুন আপনি সেলস দেখার জন্য আপনি কতটা সেলস দেখবেন? আপনি কি সবগুলা সেলস দেখবেন? না দাদা। সব তো দেখার সময় আপনার নাই। তা আপনি একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সেট করবেন বা একটা ম্যাটেরিয়ালিটি কাউন্ট করবেন, সেটার উপর ভিত্তি করে আপনি সেলস ইনভয়েস গুলাকে দেখবেন। তো আপনি সব দেখতে পারবেন না, আপনি হয়তো 50% দেখবেন কিংবা 40% দেখবেন। অর্থাৎ যতটুকু দেখলে আপনার কাছে মনে হবে যে না ঠিক আছে আমি মোটামুটি দেখছি, তো ভাই ততটুকুকে আপনি র্যান্ডমলি বলবেন দেখা যাবে না? সাফিসিয়েন্ট। হ্যাঁ, র্যান্ডমলি। র্যান্ডমলিও দেখতে পারেন। এখানে স্যাম্পলিং এর বিভিন্ন রকমের সিস্টেম আছে, 5টা সিস্টেম আছে, এটা আমরা স্যাম্পলিং এর অধ্যায়ে গেলে পাবো। ঠিক আছে, তো এখন যেভাবেই দেখি, মোট কথা আমরা তো সব দেখবো না। আমরা যতটুকু পর্যন্ত দেখলে আমাদের কাছে সন্তুষ্টি হবে ওইটাকে বলা হবে সাফিসিয়েন্ট। আর অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যেটার জন্য যেটা দেখা দরকার সেটা। এবার আসেন কি রিটেন রিপোর্ট। রিটেন রিপোর্ট কি? এই যে আমরা যে ওপিনিয়নটা দিব, এই যে এক্সপ্রেশন এ কনক্লুশন, এই যে কনক্লুশনটা দিব, এই কনক্লুশনটা কোথায় দিব? এটা কি আমি মুখে বলবো যে হ্যাঁ আপনার এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, নাকি বাংলা খাতায় লিখে দিব যে হ্যাঁ এখানে, বা একটা চিরকুট দিব আপনার কোম্পানিতে সবকিছু ঠিক আছে, এভাবে বাংলায় লিখে দিব? এভাবে হবে? না দাদা, হবে না। তার রিটেন মানে রিপোর্ট এটা একটা দিতে হবে। নির্দিষ্ট ফরম্যাটে আপনাকে প্রেজেন্ট করতে হবে, তাই না? তার মানে হ্যাঁ দাদা, ফরম্যাটে লিখিত আকারে প্রেজেন্ট করতে হবে, এটাই হচ্ছে রিটেন রিপোর্ট। তাহলে আমরা কি সংজ্ঞা এবং এটার কি এলিমেন্টস গুলা বুঝতে পারছি? বুঝছি দাদা। আমরা কারা কারা বুঝি না আমরা একটু হাত তুলি তো। সবাই বুঝতে পারছি, বাহ ভালো। আচ্ছা দেখেন, এখন এবার আমরা একটু মজার উদাহরণ দিই, কেমন? অনেক তো অডিট দিয়ে আমরা বুঝাইছি, হ্যাঁ? এবার ধরেন আমি যদি বলি এই যে তীর্থ কতক্ষণ পরে কথা বলে, এই যে তুহিন নামে একজন আছেন উনি কতক্ষণ পরে কথা বলে, ধরেন আমি এই যে তুহিনরে দিয়ে একটা এক্সাম্পল দিব? হ্যাঁ দাদা, দেন। না, এই যে তুহিন বলুক যে আমি দিব কিনা। হ্যাঁ দাদা আপনি দেন। বললে তো দিব। আচ্ছা ঠিক আছে। তো ধরেন এই যে তুহিন যিনি আছেন, হ্যাঁ, ওনার জন্য মানে পাত্রী দেখতেছে আর কি, বা দেখা গেছে যে ওনাকে কেউ দেখতেছে, পাত্রী বাবা মা ওনার খোঁজ খবর নিবে। পাত্রীর বাবা মা কি নিবে? খোঁজ খবর নিবে। ওনার খোঁজ খবর নিবে। এই যে তুহিন একটু কথাবার্তা বলবেন, কেমন? যেটা আপনি হ্যাঁ দাদা। কথাবার্তা বলছেন তা আপনারা একটু ধরলাম আর কি। কথা সব বললে চলে ভালো, যাবে। আপনি হাইলাইটেড হবেন। আর কথা যদি না বলেন তাহলে আলটিমেটলি আপনাকে কেউ চিনবে না। ঠিক আছে, আচ্ছা দেখেন, তো এই যে তুহিনের জন্য, এই যে তুহিনকে একজনের পাত্রীর বাবা আমার কাছে আসছে, এসে বলল যে এই যে তুহিন কি ভালো ছেলে নাকি খারাপ ছেলে, আমার মেয়ে মানে বিয়ের সম্বন্ধ চলতেছে, আপনি একটু দেখেন তো বিষয়টা। এখন আমি যদি বলি এখানে 3 পার্টির মধ্যে কে কোন পার্টি, তাহলে বলেন তো কে কোন পার্টি? এখানে 3টা পার্টি কিন্তু আছে, তাই না? হ্যালো। পাত্রীপক্ষ দাদা মানে ইন্টেন্ডেন্ট ইউজার। হ্যাঁ, আর তারপর বলেন না, আপনি হয়েছে তো? আপনি হলেন রেসপন্সিবল পার্টি। কে রেসপন্সিবল পার্টি? আমি? না না, সরি সরি সরি, না না না। না, আপনি হচ্ছেন প্র্যাকটিশনার।
আমি হ্যাঁ, হইলাম প্র্যাকটিশনার, ওকে, হ্যাঁ, তারপর প্র্যাকটিশনার, রাইট। আর এই যে তুহিন, রেসপন্সিবল পার্টি। এই যে তুহিন হলো রেসপন্সিবল পার্টি। এখন আমি যদি বলি এই যে তুহিনের কোন জিনিসটা দেখতে বলছে, বললো যে এই যে তুহিনের ক্যারেক্টার দেখতে, কি দেখতে, ক্যারেক্টার দাদা। ক্যারেক্টার দেখতে বলছে। এখন এই যে তুহিনের ক্যারেক্টার কিসের মধ্যে, কি জিনিস বলেন তো, এটা এগুলা কি, ওই যে কি এলিমেন্টের কোনটার মধ্যে পড়ছে, এই যে সাবজেক্ট তুহিনের ম্যাটার ক্যারেক্টার, দাদা, সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট গুড। ম্যাটার। এবার ধরেন বললো যে ক্যারেক্টার কার মতো হইতে বলছে, বললো শাহরুখ খানের মতো ক্যারেক্টার, কার মতো, সুইটেবল শাহরুখ খানের। ক্রাইটেরিয়া। সুইটেবল ওকে, গুড। ক্রাইটেরিয়া এই দাদা। যে শাহরুখ খানের ক্যারেক্টার হয়েছে এখানে সুইটেবল ক্রাইটেরিয়া, আর এই যে তুহিনের ক্যারেক্টার হয়েছে এখানে সাবজেক্ট ম্যাটার, নাকি? জি দাদা। ওকে, আর আরেকটা জিনিস কি, তাহলে আর কি বাকি আছে? আরো দুইটা জিনিস বাকি আছে, তাই সাফিসিয়েন্ট না? অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, মানে এভিডেন্স, আর হচ্ছে রিটেন রিপোর্ট। তো রিটেন রিপোর্ট মানে কোন, কে কারে দিব এটা বলেন আগে, রিটেন রিপোর্টেরটা শেষ করে নি। রিটেন রিপোর্ট কে কাকে দিবে? রিটেন রিপোর্ট আপনি দিবেন, দাদা ইন্টেন্ডেড আপনি ইউজারকে, মেয়ে পক্ষকে প্র্যাকটিশনার দিবেন। দিবে। ওকে, আমি দিব মেয়ে পক্ষকে, গুড। আর এখানে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স কি হইতে পারে? ক্যারেক্টার সার্টিফিকেট। না 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 না, ক্যারেক্টার সার্টিফিকেট তো হচ্ছে রিটেন রিপোর্টই এখানে, এখানে তো ক্যারেক্টার সার্টিফিকেটই রিটেন রিপোর্ট আমি দিব, তাই না? হ্যাঁ, তাহলে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স হচ্ছে কোনটায়, এই যে তুই সারাদিন কি কাজ করে, এই যে তুই কই যায়, এই সকল জিনিসগুলো আমারে দেখতে হচ্ছে, তাহলে এইগুলাই হচ্ছে এভিডেন্স। বুঝা গেছে? যে এই যে তুই কি কোনো মেয়ের সাথে কথা বলে, সে কি যাওয়ার সময় মেয়েদের দিকে তাকাই থাকে, নাকি সে একদম নিচের দিকে হেঁটে চলে যায়, সে কি অনেক কর্মঠ ছেলে, নাকি সে সারাদিন ঘুমায় থাকে। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি এভিডেন্স। এভিডেন্স। এবার এভিডেন্স সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট এটা দেখার জন্য এখন আমি যদি বলি যে এ যে তুহিন, আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট কিভাবে বোঝাবো? ধরেন আমি যদি বলি এ যে তুহিন দিনের বেলা কত লিটার পানি খায়, ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স নো। ফর হিজ ক্যারেক্টারিস্টিক বা টু জাজ হিজ ক্যারেক্টারিস্টিক্স? নো। তো দ্যাট মিনস এ যে তুহিন কত লিটার পানি খায় এটা অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স না। এ যে তুহিন কি করে, তার আচরণ কেমন, সে কার সাথে কিভাবে কথা বলতেছে, এগুলো হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। আর সাফিসিয়েন্ট কোনটাকে বলবো তাহলে? যতটুকু দেখলে আমার মনে হবে যে না ঠিক আছে, আর দেখতে হবে না, এই যে তুই ঠিক যতদিন আছে। আপনি পর্যবেক্ষণ করবেন ততদিন। হ্যাঁ, মানে এটা আমার ইচ্ছা, আমার খুশি। তার মানে যতক্ষণ না পর্যন্ত আমার সন্তুষ্টি হয় যে এই যে তুই একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেই, ততক্ষণ পর্যন্ত আমি যা দেখবো তাই হচ্ছে সাফিসিয়েন্ট। বোঝা গেছে? এই যে তুই ক্লিয়ার? জি দাদা। এক্সাম্পলটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল এটা বলেন। দাদা অনেক ভালো ছিল। আচ্ছা, মনে থাকবো না? হ্যাঁ হ্যাঁ, থাকবে এই যে দাদা। তুই তো একদমই মনে থাকবে, এটা কোনোভাবেই ভুলবে না নাকি? আচ্ছা দেখেন, ইনশাআল্লাহ। এবার হচ্ছে অ্যাসুরেন্স এনগেজমেন্ট ক্যান গিভ আইদার এ রিজনেবল অ্যাসুরেন্স অর এ লিমিটেড অ্যাসুরেন্স। তার মানে এখানে বলা হয়েছে এই যে তুইনের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে দুই ধরনের অ্যাসুরেন্স দেওয়া যাবে, একটা রিজনেবল, একটা লিমিটেড। এটা নিয়ে আমি পরে এই যে তুইনরে দিয়ে একটা উদাহরণ দিব, কেমন? এখন আর এখানে কিছু বলবো না। তবে এক ধরনের অ্যাসুরেন্স দেওয়া যাবে না, সেটা হচ্ছে অ্যাবসলিউট। কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে অ্যাবসলিউট উদাহরণ দেওয়া মানে আপনার কি বলে অ্যাসুরেন্স দেওয়া যাবে না, এটার মেইন কারণ হচ্ছে যে আমি এই যে তুইনের সাথে 24 ঘন্টা থাকতে পারবো না, পারবো? তো অ্যাবসলিউট অ্যাসুরেন্স তখন দেওয়া যায় যখন আমি 100% তারে দেখতে পারবো তখন। আর 100% কি আমি এই যে তুইনে দেখা সম্ভব? বলেন সম্ভব? আমি যদি এই যে তুইনের সাথে থাকি তাও সম্ভব? না। সম্ভব না। দেখেছে যে তুই হঠাৎ করে কোনো না কোনো কারণে ন্যাচারাল কলের জন্য বাইরে গেছে, এই কথা বলছে সে, তো সে এরপরে কি করতেছে আমি কি জানি? না, তাই না? ক্লিয়ার? তার মানে যতক্ষণ না পর্যন্ত আমি 100% দেখতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমি অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে পারবো না। তো 100% দেখা কোনোভাবেই সম্ভব না, তাই অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া কোনোভাবেই সম্ভব না। শেষ। ক্লিয়ার? জি দাদা। ওকে, এবার চলে আসেন। এবার তো গেল, আসেন এখানে। তো 5 কি এলিমেন্টস, এটা তো আমি বলে দিছি না? থ্রি পার্টি ইনভলভমেন্ট, সাবজেক্ট ম্যাটার, ক্রাইটেরিয়া, এগুলো বলছি না? এবার আসেন, সাবজেক্ট ম্যাটার বিভিন্ন রকমের হইতে পারে, ডাটা হইতে পারে। এখানে আমরা থ্রি পার্টি ইনভলভমেন্ট কোনটাকে, এগুলো আমরা বলে দিছি, আপনারা জাস্ট একটু
লিখে রাখেন যে দি 5 কি এলিমেন্টস, এটা লিখে রাখেন আপনাদের বইতে। বাই দ্য ওয়ে, আমি যা কিছু বলবো সবকিছু নোট ডাউন করে রাখবেন। যদি নোট ডাউন করে রাখেন তাহলে ওই জিনিসটা পড়লে পরীক্ষার আগের দিন মোর দ্যান এনাফ টু পাস। কিছু জিনিসপত্র আমরা বইয়ের বাইরে থেকে দিব, যেটা আমি মুখে বলবো, কোথাও লিখে দিব না, আপনাদেরকে লিখে রাখতে হবে, মনে রাখতে হবে, এগুলা থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, এখানে প্রফেশনাল লেভেলের অনেক কিছু বর্তমানে পরীক্ষা আসতে দেখা যাচ্ছে। সো এক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো যেগুলো আমি মুখে বলবো এগুলো আপনি নোট ডাউন করে রাখবেন, কিংবা মাথায় রাখবেন, খাতায় রাখবেন, যেভাবে রাখেন। এবার আসেন, দ্য কি এলিমেন্টস হচ্ছে যে কি, প্র্যাকটিশনার, ইন্টেন্ডেন্ট ইউজার, রেসপন্সিবল পার্টি। আমরা বলে দিছি অডিটের ক্ষেত্রে প্র্যাকটিশনার হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যে কিনা অডিট করে বা অডিটর। ইন্টেন্ডেন্ট ইউজার হচ্ছে শেয়ার হোল্ডার বা ওই যে অন্যান্য যারা আছে তারা। আর রেসপন্সিবল পার্টি হচ্ছে ম্যানেজমেন্ট, যারা মূলত ওই সাবজেক্ট ম্যাটার বানানোর দায়িত্বে থাকে। এবার সাবজেক্ট ম্যাটার কি হইতে পারে, যেমন আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তখন সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার হচ্ছে কি ডাটা বা তথ্য, তাই না? এবার আমরা যদি বলি ধরেন কোন একটা জায়গায় পাউরুটি বানানোর মেশিন বসাইছে, কি বসাইছে? পাউরুটি বানানোর মেশিন বসাইছে। এখন ওইখানে পাউরুটি ঠিকঠাক মতো হয় কিনা এটা দেখার জন্য আমাকে নিয়োগ করছে। তো তাহলে ওইখানে সিস্টেম বা প্রসেসটা সাবজেক্ট ম্যাটার হবে না? জি ওকে, আমি কি প্রয়োজন একটা পাউরুটির উদাহরণ দিয়ে 5টা পার্টি দিয়ে বুঝাই দিতাম? জি দাদা, ভালো হবে এটা। ভালো হয় না? আচ্ছা, আর 3 নাম্বারটা তো বুঝছি আমরা, বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক্স, একটু আগে বললাম সেটা, এটা তো বুঝছেন নাকি? জি জি আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেরটা তো হচ্ছে ডাটা, এটা আমরা বুঝছি নাকি? ডাটা, হ্যাঁ। হ্যাঁ। এবার আসেন তাহলে সিস্টেম আর প্রসেস কেমনে কি হয়। এবার ধরেন আপনার একটা কোম্পানি আছে, তাফসীর টাইম, যিনি আছেন কথাবার্তা একটু বলতেছে, তাইলে এবার ওনারা একটু ধরি নাকি, ধরবো? আমি নতুন, আচ্ছা ধরেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধরেন। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে দেখতেছি সব ভাইয়ারা কথা বলতেছে, আপুরা কি ক্লাসে নাই নাকি ওনারা কিছু বুঝতেছে না? কোন আপু ক্লাসে আছে নাকি সব ভাইয়া? সবাই বুঝতেছে। আপুর সংখ্যা অনেক কম না? আছি দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আছে তাহলে, একজন দুইজন আছে, বেশি নাই না, বা অল্প কয়েকজন আছে। আচ্ছা যাই হোক, দেখেন। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি আরো একটা কথা বলে রাখি, আজকে রাতে 10টা বাজে এই লিঙ্কে অ্যাকাউন্টিং ক্লাস হবে। প্রো লেভেলের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব আমি, আমি জানি না প্রো হবে কি হবে না। যারা যারা এখন ক্লাসের ভিতরে কয়টা বাজে আছেন, বলছেন ভাই? রাতের 10টা, ঠিক আছে, অ্যাকাউন্টিং ক্লাস। যারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, সেম লিঙ্কে রাতের 10টা বাজে জয়েন করবেন, তাহলে ওই ক্লাসটা এনজয় করতে পারবেন। এবার আসেন, বলছে যে সিস্টেম অন প্রসেস। ধরেন আপনার একটা পাউরুটি বানানোর মেশিন কিনছেন একটা কোম্পানির জন্য, সেখানে পাউরুটি বানানো হয়। এখন এই যে পাউরুটি বানানোর মেশিন কেনা হয়েছে, এটার জন্য নিয়োগ করা হয়েছে আমাকে, ঠিক আছে? আর এই মেশিন চালানো, ঠিকঠাক রাখা, এগুলার দায়িত্বে আছে ম্যানেজমেন্ট। মেশিন কিনছে মালিক, আমি হচ্ছি জাজমেন্ট করব সিস্টেম বা প্রসেস ঠিক আছে কিনা। তাহলে এক্ষেত্রে 3 পার্টির কে কোনটা? তো আরেকটা বার বলবেন একটু। বললাম যে পাউরুটি বানানোর মেশিন বসানো হয়েছে, এখন ওই মেশিনটা দিয়ে ঠিকঠাক মতো পাউরুটি হয় কিনা এটা জাজ করার জন্য বা এটা সম্পর্কে অ্যাসিউরিটি দেওয়ার জন্য কোম্পানির মালিক আমাকে রাখছে। আর পাউরুটি বানানোর মেশিনের দায়িত্বে আছে ম্যানেজমেন্ট বা ওইখানকার কর্মীরা। তো তাহলে এবার আমি যদি বলি 3টা পার্টির মধ্যে কে কোনটা, তাহলে উত্তর কি হবে? আপনি প্র্যাকটিশনার, ম্যানেজার হইতেছে রেসপন্সিবল পার্টি, আর যে নিয়োগ দিছে আপনাকে সেই ইন্টারনেট ইউজার। ওকে, তার মানে মালিক ইন্টেন্ডেন্ট ইউজার, যে মেশিন চালায় সে হচ্ছে, আর একটু ক্লিয়ার করে দেন, উল্টা হয়ে গেছে সে এটা। হচ্ছে কি, যে মেশিন চালায় সে হচ্ছে রেসপন্সিবল পার্টি। রেসপন্সিবল পার্টি, আর আমি হইলাম প্র্যাকটিশনার। ওকে গুড। এবার ধরেন আমরা এবার এখানে আরো ওই যে উপরের এগুলাতে যাই, আরো যে যে জিনিসগুলোর কথা বলছে। এবার আসেন সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে? এখন আমাকে বলা হয়েছে যে ভাই আমরাও পাউরুটি বানাই, অল টাইমও পাউরুটি বানাই। অল টাইমের নাম শুনছেন না? হুম। জি অল ভাইয়া। টাইমও পাউরুটি বানাই। এখন ধরেন আমাদের পাউরুটি বানানোটা কি অল টাইমের মতো হচ্ছে কিনা আপনি দেখেন। তাহলে এবার আমি যদি বলি যে এখানে সাবজেক্ট ম্যাটার কি, সুইটেবল ক্রাইটেরিয়া কি, আর
আপনার সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কি? তাহলে বলেন কি হইতে পারে? ওটা হয়ে গেছে। দাদা এই যে অল টাইপের মতো হচ্ছে কিনা এটা হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া। হ্যাঁ, গুড। তারপর আমার আর- পাউরুটি বানানোর সিস্টেম, এটা কি? সুইটেবল ক্রাইটেরিয়া দাদা। আমার পাউরুটি বানানোর সিস্টেম হচ্ছে সাবজেক্ট ম্যাটার। আমার পাউরুটি বানানোর Subject সিস্টেম matter। হচ্ছে সাবজেক্ট ম্যাটার। আর অল টাইমের পাউরুটি বানানোর সিস্টেম হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া। সুইটেবল ক্রাইটেরিয়া। ঠিক আছে? আর সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স মানে কি, এবার আপনি কিছুক্ষণ পর পর পাউরুটি হওয়ার পরে এগুলা কি দেখতেছেন। এখন Check করে আপনি কি দেখতে হবে। দেখবেন? পাউরুটির বানানোর মেশিনের ঠিক মতো প্রসেস হচ্ছে কিনা এটা দেখার জন্য আপনি কি পাউরুটি যে মেশিন চালায় তার চেহারা দেখবেন নাকি না না দাদা, দাদা। পাউরুটিটা দেখবো। কোনটা দেখবেন? পাউরুটি দেখতে হবে দাদা। পাউরুটি দেখতে হইব। তো তাহলে এক্ষেত্রে আপনি পাউরুটিটা দেখতেছেন, ওইটা কি এভিডেন্স? এটা কি এভিডেন্স দাদা। এভিডেন্স। এবার ধরেন আপনি পাউরুটি, অনেকগুলা পাউরুটি দেখছেন, একটা দেখে কি আপনি বলে ফেলছেন যে না ঠিক আছে সিস্টেম ডান? এমন হতে হতে পারে মেশিন পরের বার চালাইলে আবার পোড়া গেছে বা কম পোড়া হয়েছে, যে কোনো কিছু হইতে পারে না? তো তার মানে হ্যাঁ দাদা। যতগুলো পাউরুটির আমি দেখলে স্যাটিসফাইড হবো যে না ঠিক আছে পাউরুটি বানানোর সিস্টেমই ওকে, ততক্ষণ পর্যন্ত এটাকে সাফিসিয়েন্টের পর্যায়ে যাবে। ঠিক আছে? যে ততক্ষণ পর্যন্ত দেখলে আমি সন্তুষ্ট হব ততক্ষণ পর্যন্ত ওটাকে আমি সাফিসিয়েন্ট বলবো। আর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটার জন্য যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পাউরুটি। তাহলে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স বুঝে গেছি। আর রিটেন রিপোর্ট কি? এবার আমি ওই যে মালিকরে জানাই দিব যে হ্যাঁ ঠিক আছে আপনার পাউরুটি ঠিকঠাক আছে বা ঠিকঠাক নাই, মানে প্রসেস ঠিক আছে, আপনার পাউরুটি বানানোর প্রসেস ঠিক আছে। তাহলে এই যে আমি যেটার মাধ্যমে দিব এটা হচ্ছে কি রিটেন রিপোর্ট। শেষ। তাহলে প্রসেস, সিস্টেম আর প্রসেস আমরা বুঝতে পারছি। বুঝতে পারছি দাদা। ওকে, এবার আসেন সুইটেবল ক্রাইটেরিয়া কি, এটা তো বুঝে গেছি নাকি? যেটার উপর ভিত্তি করে আমি এই জিনিসটাকে জাজ করি, যেটাকে বেঞ্চমার্ক ধরে, যে জিনিসটাকে বেঞ্চমার্ক ধরে আমি আমার সাবজেক্ট ম্যাটারকে জাজ করি, সেটাই হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া। ঠিক কি না? হ্যালো, কথা বলতে হবে তো। হ্যাঁ দাদা। হ্যাঁ, এরপরে আসেন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স টু সাপোর্ট দ্য অ্যাসুরেন্স ওপিনিয়ন। তার মানে এখানে আমাদের কেন সাফিসিয়েন্ট, কেন অ্যাপ্রোপ্রিয়েট, সাফিসিয়েন্ট বলতে কি বোঝায়, অ্যাপ্রোপ্রিয়েট বলতে কি বোঝায়, আমরা কি এটা বুঝছি না? জি। ওকে, তাহলে আমরা দাগাই ফেলি। এগুলো অলরেডি বলে ফেলছি। যতটুকু ইয়েলো কালারে মার্ক করা জাস্ট ততটুকু দাগাবেন, এর বেশি দাগাতে হবে না। এরপরে বলতে, হ্যাঁ বলেন ভাইয়া। সাইদুল ভাইয়া কিছু বলবেন? ভাই কেমন আছেন? আমাকে বলতেন ভাইয়া? আচ্ছা, এবার আসেন এ রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। তো আমরা তো বলছি যে রিটেন রিপোর্ট হইতে হবে, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম মানে কি? আমি শুধু লিখে দিলাম একটা বাংলা কাগজের মধ্যে, আমার হাতের রক্ত দিয়ে লিখে দিলাম যে হ্যাঁ আপনার পাউরুটি সিস্টেম ঠিক, তাহলে কি হইলো? না দাদা, একটা নির্দিষ্ট ফর্মে হতে হবে। একটা নির্দিষ্ট ফরম্যাটে দিতে হবে, তাই বলা হয়েছে রিটেন রিপোর্ট ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। শেষ। এবার আসেন, আর এখানে একটা বিষয় বলছে যে দ্য অ্যাসুরেন্স গিভেন ইজ ক্লিয়ার অ্যান্ড আনইকুইভোকাল, অর্থাৎ যে অ্যাসুরেন্সটা আপনি দিবেন এটা যেন ক্লিয়ার থাকে, মানে আপনি যেন বুঝাইতে পারেন কোন একটা ওপিনিয়ন আপনি দিছেন এটা যাতে আরেকজন বুঝে। ঠিক আছে? শেষ। এবার এখানে তারা বিল্ডিং এর উদাহরণ দিছে, মেবি এখানে একটা বিল্ডিং এর উদাহরণ দিছে, আমরা পাউরুটির উদাহরণ দিলাম, মানুষের উদাহরণ দিলাম। ঠিক আছে? এবার আসেন লেভেল অফ অ্যাসুরেন্স। অ্যাসুরেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে রিজনেবল, একটা হচ্ছে লিমিটেড। কোন ধরনের হয় না? অ্যাপ্রোপ্রিয়েট হয় না। অ্যাবসলিউট হয় না। কি হয় না? Absolute, absolute। অ্যাবসলিউট হয় না। হ্যাঁ, না না। আচ্ছা, এরপরে কি? লেভেল অফ অ্যাসুরেন্স। লেভেল অফ অ্যাসুরেন্সে কি হইলো? The definition of the assurance engagement given above is taken from International Framework for Assurance Engagement. এই জায়গা থেকে ডেফিনেশন নেওয়া হয়েছে, which is issued by the International Federation of Accountants, যেটা আইএফএসি কর্তৃক ইস্যু করা হয়েছে। ঠিক আছে? এ গ্লোবাল অর্গানাইজেশন ফর দ্য অ্যাকাউন্টেন্সি প্রফেশন। কার কথা বলা হয়েছে? আইএফএসি বা আইফ্যাক হচ্ছে গ্লোবাল অর্গানাইজেশন ফর দ্য অ্যাকাউন্টেন্সি প্রফেশন।
which work with its member organization to protect the public interest by encouraging high quality practices around the world. যেটা কাজ হচ্ছে পুরো পৃথিবীতে যেন কি হাই কোয়ালিটি প্র্যাকটিসটা বিদ্যমান থাকে। আইসিএডব্লিউ ইজ এ মেম্বার অফ আইফ্যাক, তার মানে আইফ্যাক এর একটা মেম্বার হচ্ছে আইসিএবি। তাহলে কে কার বড়, কে বড় কে ছোট? দাদা বুঝিনি, আরেকবার একটু কাইন্ডলি যদি বলতেন। ছোট আইএফএস ছোট। হ্যাঁ বলেন, আলভি নাহার যিনি বলতে দিচ্ছেন বলেন, হচ্ছে তো? হ্যাঁ, আইসিবি ইজ এ মেম্বার অফ আইএফএসএ এএসি, তার মানে আইএফএসসি টা বড়, আইসিএবি ছোট। এক্স্যাক্টলি, গুড। তার মানে হচ্ছে আইএফএসি টা বড়, আইসিএবি টা ছোট, কারণ আইসিএবি হচ্ছে আইএফএসি এর একটা মেম্বার। তার মানে অফকোর্স যেহেতু এর মেম্বারে, তার মানে ও হইছে বড়, যার মেম্বার সে বড় না? আমি যদি বলি যে আমি বাংলাদেশের নাগরিক, তাহলে কি বাংলাদেশ বড় না আমি বড়? বাংলাদেশ। বাংলাদেশ বড় হইলো না? ক্লিয়ার তো না? ভাইয়া এখানে যে বলেন, আইএফএসসি এর ফুল ফর্ম কি এক্সামের মধ্যে আসে এরকম? আবার বলেন, আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। এই যে আইএফএসসি এগুলার যে হুম। ফুল ফর্ম গুলো আছে এগুলো কি এক্সামে আসে? হ্যাঁ, আসতে পারে তো। এখানে আমি কি বলছি আপনাদেরকে, বলছি যে আমার দাগানো লাইনের বাইরে পড়া লাগবে না, বলছি না? তো এটা কি দাগানোর ভিতরে আছে নাকি নেই? আচ্ছা, আছে। কোশ্চেন তো প্যাটার্ন বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো যে জায়গায় আমার দাগানো থাকবে সেই জায়গায় আপনাকে পড়তে হবে, ওইটাই পরীক্ষা আসবে। এখন এখানে বলতে পারে যে কোন একটা অ্যাব্রিভিয়েশন দিয়ে দিবে, ফুল ফর্ম কি এটাও আসতে পারে, আবার ডিরেক্ট এটা আসতে পারে যে মানে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এটা কে ইস্যু করে? উত্তর হবে কে? আইফ্যাক। তারপরে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এটার মধ্যে কি দেওয়া আছে? অ্যাসুরেন্সের ডেফিনেশন দেওয়া আছে। এখন প্রশ্ন আসবে যে দ্য ডেফিনেশন অফ অ্যাসুরেন্স ইজ কালেক্টেড ফ্রম, তো তখন এখানে আসবে কি, ধরেন ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, তারপরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, তারপরে হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, আর হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। তাহলে উত্তর কি হইব? ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক অফ অ্যাসুরেন্স এন্ড ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। বোঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার তো না? এখন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কোথায় থাকেন। এখন আপনি এমনিতে কোথায় আছেন? নুসরাত সুমাইয়া, কোথায় আছেন আপনি? ঢাকা। ঢাকাতে আছেন। অপশনের মধ্যে ঢাকাও আছে, বাংলাদেশও আছে, পৃথিবীও আছে, তারপর ত্রিভুবনও দিয়ে দিল। এখন উত্তর কি হবে? কোনোটা কি ভুল? বলেন, না, সবগুলাই সঠিক। উত্তর কোনটা হবে? ঢাকা সবগুলাই হবে না? সঠিক, বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ঢাকা সবগুলো। এক্স্যাক্টলি, তো এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? তাহলে এভাবে করেই পরীক্ষা আসতে পারে আপনাকে কনফিউজ করার জন্য। আপনাকে যদি অনেক ইজি প্রশ্ন দিয়ে দেয় তাহলে তো আপনি টপাটপ এমনিতেই পাস করে ফেলবেন, এত পড়ার দরকার আছে? আচ্ছা আসেন, এবার হচ্ছে দা ফ্রেমওয়ার্ক আইডেন্টিফাইজ টু টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, বলছে রিজনেবল, এর উপর হচ্ছে লিমিটেড। শেষ। এবার আমরা এগুলো সম্পর্কে ডিটেলস করবো। দেখেন, প্রত্যেকটা লাল দাগ ইজ ইকুয়াল টু একটা অপশন, আর পুরা সেন্টেন্সটাই হচ্ছে এখানে এমসিকিউ। আসেন, রিজনেবল অ্যাসুরেন্স কে বলা হয়েছে কি হাই লেভেল অফ অ্যাসুরেন্স। কোন লেভেলের অ্যাসুরেন্স? হাই লেভেলের অ্যাসুরেন্স, যেটা লেস দ্যান অ্যাবসোলুট অ্যাসুরেন্স, মানে এটা অ্যাবসোলুট অ্যাসুরেন্স থেকে কম। দ্যাট এঙ্গেজমেন্ট রিস্ক হ্যাজ বিন রিডিউসড টু অ্যান অ্যাকসেপ্টেবলি লো লেভেল, যেখানে এঙ্গেজমেন্ট রিস্কটা হচ্ছে লো লেভেলে আছে। হুইচ দেন অ্যালাউ এ কনক্লুশন টু বি এক্সপ্রেস পজিটিভলি, যেটা কিনা যে কনক্লুশনটা আসে ওইটা পজিটিভলি এক্সপ্রেস করে। আমরা এটা একটা উদাহরণ দিয়ে বোঝাবো, হ্যাঁ, তারপরে আরো ক্লিয়ার হবেন। আমি ওই যে আমরা কাকে উদাহরণ দিছি না, এই যে তুহিন, এই যে তুহিনকে দিয়ে আমরা এটা বোঝাবো, ঠিক আছে? এবার আসেন লিমিটেড অ্যাসুরেন্স। লিমিটেড অ্যাসুরেন্সে বলছে মিনিংফুল লেভেল অফ অ্যাসুরেন্স দ্যাট ইজ মোর দ্যান ইনকনসিকুয়েন্সিয়াল বাট লেস দ্যান রিজনেবল, তার মানে যেটা রিজনেবল থেকে কম কিন্তু একদমই না থাকার থেকে ভালো। ওই যে বলে না, নাই মামার থেকে কানা মামা ভালো, এটা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স। বোঝা গেছে? এখন তাহলে এটাতে হচ্ছে মিনিংফুল লেভেল অফ অ্যাসুরেন্স দেয়, মানে কিছু একটা আছে। দ্যাট ইজ মোর দ্যান ইনকনসিকুয়েন্সিয়াল, মানে ধরেন একদম না থাকার থেকে বেটার, বাট লেস দ্যান রিজনেবল, কিন্তু রিজনেবল থেকে কম।
যেখানে এঙ্গেজমেন্ট রিস্ক হ্যাজ বিন রিডিউস টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল, যেখানে এঙ্গেজমেন্ট রিস্কটা যে ঝুঁকিটা থাকে এটা অ্যাকসেপ্টেবল লেভেলে থাকে। আর রিজনেবলে কোন লেভেলে থাকে বলছে? রিজনেবলে এঙ্গেজমেন্ট রিস্ক কোন লেভেলে থাকে? লো লেভেলে থাকে। লো Low লেভেলে level. থাকে। আর লিমিটেড অ্যাসুরেন্সে এঙ্গেজমেন্ট রিস্ক কোন লেভেলে থাকে? অ্যাকসেপ্টেবল লেভেলে থাকে। আমি যদি বলি যে রিজনেবল অ্যাসুরেন্স কোন ধরনের অ্যাসুরেন্স, হাই লেভেল, লো লেভেল, মিনিংফুল লেভেল, অ্যাকসেপ্টেবল লেভেল, উত্তর কি হবে? রিজনেবল অ্যাসুরেন্স level. কোন লেভেলের অ্যাসুরেন্স? হ্যাঁ, হাই লেভেল। হাই লেভেলের অ্যাসুরেন্স। তার মানে আপনি এখানে দেখেন অ্যাসুরেন্সের লেভেল হচ্ছে হাই রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে। তারপরে রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে এঙ্গেজমেন্ট রিস্ক হচ্ছে লো লেভেলে। লো লেভেল। লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে অ্যাসুরেন্সের লেভেল হচ্ছে মিনিংফুল, অ্যাসুরেন্সের লেভেল হচ্ছে কি? মিনিংফুল। আর রিস্কের ক্ষেত্রে আমি যদি বলি এঙ্গেজমেন্ট রিস্ক লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে কোন লেভেলে? অ্যাকসেপ্টেবল লেভেলে। তাহলে এবার আপনাকে যদি বলে যে রিজনেবল অ্যাসুরেন্সের একদম যদি অপশন কি এবং প্রশ্ন কি সেটাই বলে দিচ্ছি। প্রশ্ন হবে এমন যে রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে অ্যাসুরেন্সের লেভেলটা কেমন? হাই, লো, মিনিংফুল, অ্যাকসেপ্টেবল। এরপরে আবার রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে ওই যে কি বলে এঙ্গেজমেন্ট রিস্কটা কেমন? হাই, লো, মিনিংফুল, তার বলছে কি অ্যাকসেপ্টেবল। আবার লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে অ্যাসুরেন্সের লেভেল কেমন? হাই, লো, মিনিংফুল, অ্যাকসেপ্টেবল। লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে এঙ্গেজমেন্ট রিস্কটা কেমন? হাই, লো, মিনিংফুল, অ্যাকসেপ্টেবল। এবার বোঝেন, তার মানে অপশন কিন্তু 4টা দিয়ে আমি 4টা প্রশ্ন বানাইছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর একটা হবে, তাই না? জি জি প্রত্যেকটার উত্তর আলাদা আলাদা। এটার জন্য আপনাকে খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে পড়তে হবে। বোঝা গেছে? জি ভাই। ভাই ওকে, একটু কথা ছিল বলেন বলেন। ভাই। লিমিটেড লেভেল অ্যাসুরেন্সটা বলছেন মিনিংফুল লেভেল অফ অ্যাসুরেন্স, কিন্তু নিচে যে হ্যাঁ, একটা টেবিল দেওয়া আছে লিমিটেড লেভেল অফ অ্যাসুরেন্স দেওয়া আছে মডারেটর লেভেল নিচে, এই পেজের মডারেট নিচে লেভেল। হ্যাঁ, ওই মডারেট মানে মিনিংফুল, বুঝছেন? মডারেট মানে মিনিংফুল। ঠিক হুম, আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। যদি অপশনে দুইটা থাকে কোনটা লাগাবো? যদি অপশনে দুইটা থাকে দুইটাই নেয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মিনিংফুল, দুইটা- মডারেট দুইটাই লাগাবেন। আর যদি আর অপশনে দুইটা থাকে একটা নেয় তাহলে মিনিংফুল লাগাইন। ঠিক আছে। ঠিক আছে, ওকে। আসেন এবার। এবার হচ্ছে আমরা বলছি কাকে ধরবো, দেখি যাকে ধরবো সে বাদে আর কার মনে আছে ওনার নাম বলেন। এ যে তুহিন, যাক এ যে তুহিন তো সেলিব্রিটি হয়ে গেছেন ভাই। আচ্ছা দেখেন, এরপরে কোথায় হলো, ধরেন এ যে তুহিনের ঘটনায় আসে, আমরা বলছি এ যে তুহিনের ঘটনায়। এখন আমরা বললাম না দুই লেভেলের অ্যাসুরেন্স আছে, একটা হচ্ছে রিজনেবল, একটা হচ্ছে লিমিটেড। তো এখন আমি কি এ যে তুহিনের 3 লেভেলের অ্যাসুরেন্স আছে, রিজনেবল, লিমিটেড, অ্যাবসলিউট, তাই না? বলছি কি না? এখন আমি কি মানে 3 লেভেলের যেটা 3 নাম্বার লেভেল এটা কি আমি এ যে তুহিনে দিতে পারবো? না দাদা। না। অ্যাবসলিউট যেটা পারবো না। আমি জানি না এই যে তুহিন কি করে, সে ভিতরে ভিতরে কি করে আমি তো জানি না, আমি তো তার বাইরে থেকে দেখতেছি। এবার আসেন, এখন এর মধ্যে দুই ধরনের কাহিনী আছে। একটা হইলো আমি বললাম যে এ যে তুহিন ভালো ছেলে, ধরেন বললাম, অথবা বললাম যে এ যে তুহিন খারাপ ছেলে। আমি যদি বলি এ যে তুহিন খারাপ ছেলে, তাই এটা কোন লেভেলের অ্যাসুরেন্স হবে বলেন তো? লিমিটেড অ্যাসুরেন্স। না, এ যে তুহিন খারাপ ছেলে এটাও রিজনেবল অ্যাসুরেন্স, এ যে তুহিন ভালো ছেলে এটাও রিজনেবল অ্যাসুরেন্স। তার মানে রিজনেবল অ্যাসুরেন্স আর লিমিটেড অ্যাসুরেন্সের পার্থক্য কি? ধরেন কোনো একটা কিছুতে আমি যদি কোনো গ্যাপ না রেখে ডিরেক্ট বলে দিই তখন সেটা রিজনেবল অ্যাসুরেন্স হবে। আর আমি যদি একটু গ্যাপ রেখে বলি এবং সেটা নেগেটিভলি এক্সপ্রেস করার ট্রাই করি তখন সেক্ষেত্রে এটাকে কি লিমিটেড অ্যাসুরেন্স বলে। নেগেটিভ মানে সেন্টেন্সে নেগেটিভ আসবে, অর্থপূর্ণভাবে নেগেটিভ না। এখন আপনি তো বলতে পারেন ভাই এখানে তো নেগেটিভ আছে, আমারে খারাপ কইছে। এটা খারাপ বলা মানে কিন্তু নেগেটিভ না। নেগেটিভ মানে হচ্ছে অর্থপূর্ণ দিক থেকে নেগেটিভ, মানে হচ্ছে যেখানে শাব্দিক অর্থে নেগেটিভ চলে আসবে। কেমনে? এবার ধরেন আমি যদি বলি যে এ যে তুহিন খারাপ ছেলে, তাহলে এটা পজিটিভ অ্যাসুরেন্স, এটাই রিজনেবল অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্সেরই আবার কি বলা হয়, পজিটিভ ওয়ার্ডিং ইউজ করে, পজিটিভ। এখন আমি যদি বলি ভালো, এটাও কি পজিটিভ ওয়ার্ড। এখানে কি না বোধক শব্দ ইউজ করছি আমি? না। না। আমি যদি বলি খারাপ, এখানে কি আমি না বোধক শব্দ ইউজ করছি? না। না। তো তার মানে
আর নেগেটিভ মান হচ্ছে এখানে কি না বোধক শব্দ ইউজ হবে। এবার যদি আমি বলি যে আমার চোখে যতটুকু দেখেছি তার আলোকে এ যে তুহিনকে ভালো ছেলে মনে হয় নি, তার মানে আমি এখানে কি না বোধক মানে নেগেটিভ মানে যেই না বোধক শব্দটা আমি ইউজ করছি না, করছি কিনা? একটু গ্যাপ আছে না? এক্স্যাক্টলি, আমি কিন্তু তারে পুরাপুরি বলি নাই যে সে ভালো, আমি বলছি আমি যতটুক দেখছি। তার মানে এখানে দুইটা জিনিসের উপরে রিজনেবল এবং লিমিটেড ডিপেন্ড করতেছে। দুইটা জিনিস কি, টাইপ অফ ওপিনিয়ন গিভেন আর হচ্ছে এভিডেন্স কালেকশন। তার মানে আমি ধরেন কোনো কারণে এজে তুইন্ডে বেশি দেখতে পারি না, আমার এই এজে তুইন্ডে দেখার জন্য মেয়ের বাবা বলছে একটু ভালো করে দেখিয়েন, আমি হইছি ব্যস্ত লোক, আমারে বলছে এজে তুইন্ডে দেখতে, আমার এত টাইম আছে? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখ মনে, আমি বেশি দেখি নাই, আমি হালকার উপরে দেখছি, দেখে দেন বললাম যে আমি যতটুকু দেখেছি তার আলোকে এজে তুইনকে খারাপ মনে হয়নি। তা আমি কি ডিরেক্ট বলছি সে ভালো? নো। না, তা আমার কথাই বোঝা যাচ্ছে যে আমি বেশি এভিডেন্স দেখি নাই, তাই না? জি। ঠিক কিনা এজে তুইন? দাদা হ্যাঁ, তো তার মানে হচ্ছে এই যে আমি আমার কথার মাধ্যমে বোঝাচ্ছি যে আমার এভিডেন্স কম ছিল, আমি কম দেখছি, তো আমি বুঝাইলাম আমি যতটুকু দেখছি তার আলোকে, তার মানে এভিডেন্স কম ছিল। আবার আমি বললাম যে খারাপ মনে হয়নি, তার মানে এখানে আমি নেগেটিভ ওয়ার্ডটা কি ইউজ করছি, তাই না? জি। ঠিক কিনা? মনে হয়নি। আবার আমি যদি বলি যে আমি যতটুকু দেখেছি তার আলোকে যে তুইনকে ভালো মনে হয়নি, এখানে আমি এভিডেন্স কম দেখছি, আবার ভালো মনে হয়নি বা না বোধক যে বিষয়টা এটা আমি ইউজ করছি। তো তার মানে আমাদের অ্যাসুরেন্স কি রিজনেবল হবে নাকি লিমিটেড হবে, এটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপর। এক, সেটা হচ্ছে এভিডেন্স। দুই, সেটা হচ্ছে আমার ওপিনিয়ন গিভেন বা টাইপ অফ ওপিনিয়ন গিভেন। এই দুইটা জিনিসের উপরে ভিত্তি করে আমরা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা বুঝতে পারবো। আর যদি সেটা অর্থাৎ পজিটিভ মানে রিজনেবল আর নেগেটিভ মানে লিমিটেড অ্যাসুরেন্স। ক্লিয়ার? জি ভাইয়া। সবাই পরিষ্কার তো নাকি? দাদা আরেকবার বললে ভালো হইতো। আরেকবার বলতাম, দেখি কারা কারা আমরা বুঝছি, আমরা একটু হাত তুলি। ওমা, মাত্র দুইজনই বুঝছি, কি বলে? হ্যাঁ, আমার উদাহরণ কি মাত্র দুইজন বুঝতে পারছি? 7জন বুঝতে পারছি মাত্র, বাকিরা কি বুঝি নাই? দাদা বুঝতে পারছি, আরেকবার বলে ক্লিয়ার হতো। না না, আমি তো আরেকবার বলবো, আমি দেখতে যাচ্ছি যে কারা কারা বুঝি নাই, এটার জন্য কারা বুঝছি তাদেরকে হাত, আচ্ছা দেখি আমরা কারা কারা বুঝি নাই তারা হাত তুলি। এবার আমরা কারা কারা বুঝি নাই তারা হাত তুলবো, কারা কারা বুঝি নাই তারা হাত তুলবো। আমরা কারা কারা বুঝি নাই তারা হাত তুলি। ভাইয়া হাত কি আপনি নামাই দিছিলেন নাকি? না, মনে হয় আমি নামাইছি, কি আপনি বুঝেন নাই? না না, আমি নামাইতে যা দেখি উঠে গেছে। আচ্ছা না, আমি নামাইছি, প্রথমে যারা তুলছে তাদের আমি নামাইছি। আচ্ছা, তাইলে আমি যদি বলি প্রায় 20 জনের মতো হাত তুলছে আমরা বুঝছি, 5-6 জন বলতেছে আমরা বুঝি নাই, তাহলে বাকিরা কই আছেন আমাকে just একটু বলেন, আমি এটা বুঝি নাই। হ্যাঁ Sir, actually, I'm fresher, so I try to understand for this class. আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, আপনি কিসে আছেন ভাইয়া? I'm a student. আপনি তো স্টুডেন্ট, আই নো। আমি বললাম, And হ্যাঁ বলেন। actually, sir, আমি মানে হচ্ছে আমাদের সিএল এর ক্লাস কালকে শুরু হয়েছিল। সো ফার্স্ট ক্লাস, তো গ্রুপ থেকে লিংকটা পাইছি, সো সেখান থেকে হচ্ছে এখানে জয়েন করা। সো গতকালকে আমার ফার্স্ট ক্লাস ছিল, সি এর ফার্স্ট ক্লাস ছিল এইটাই। সো আমার অ্যাসুরেন্স বুঝতে আর পারছি। দেন হচ্ছে বিজনেস ল এন্ড হচ্ছে, সো এই জন্য কি এখানে অ্যাটেন্ড করা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলছি শুনুন একবার। আমি বললাম যে অ্যাসুরেন্স মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স, একটা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্স হচ্ছে যেখানে কিনা পজিটিভ ওয়ার্ডিং ইউজ করে, লাইক ওয়ার্ড গুলা পজিটিভ থাকে এবং এখানে ইভিডেন্সের যে কালেকশন থাকে সেটা সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট থাকে। আর লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ ওয়ার্ডিং ইউজ করে, আর আমাদের যে ইভিডেন্স যেটার উপর ভিত্তি করে আমরা অ্যাসুরেন্স প্রোভাইড করি সেটা তুলনামূলক কম থাকে। এখন আমরা উদাহরণ দিয়েছিলাম, এখানে একজন আছে কি যেন
এতজন কথা বলতে বলতে আমি তো নায়কের নাম ভুলে গেছি। নায়কের নাম কি? তুহিন না? এস এ তুহিন না এস তুহিন? এতক্ষণ সামনে ছিল, এখন মানুষজন বেশি কথা বলার কারণে এ যে তুহিন, এ যে তুহিন। এ যে তুহিন নাকি? এ যে তুহিন, এই তো পাইছি, এ যে তুহিন। আচ্ছা, তো এ যে তুহিন, এ যে তুহিন স্যার আপনি এখন তাহলে যে ধরুন, অনন্ত জলিল হ্যাঁ সরি, স্যার ওই যে অনন্ত জলিল জলিল তুহিন উপহার মনে রাখতে পারেন স্যার। হ্যাঁ আচ্ছা অনন্ত জলিল, যাই হোক, হ্যাঁ অনন্ত জলিল তুহিন, গুড, এবার মনে থাকবে। আচ্ছা দেখেন, এখন ধরেন, এখন আমরা বললাম যে অনন্ত জলিল তুহিন উনি কি ভালো নাকি খারাপ এটা সম্পর্কে আমার কাছে ওপিনিয়ন চাইছে। তো আমি অনন্ত জলিল তুহিনকে বেশি সময় দেখার সুযোগ পাই নাই, অল্প কিছু সময় দেখছি। তো যেহেতু আমি অল্প কিছু সময় দেখছি, তাই আমি ডিরেক্টলি বলতে পারতেছি না যে অনন্ত জলিল তুহিন ভালো। আমি বললাম কি, যদি আমি এভাবে বলতাম যে অনন্ত জলিল তুহিন ভালো, এটা হতো পজিটিভ ওয়ার্ডিং, যেটা হতো রিজনেবল অ্যাসিউরেন্স। এখন আমি সেটা না বলে আমি বললাম যে আমি যতটুকু দেখেছি তার আলোকে অনন্ত জলিল তুহিনকে আমার ভালো, বা ভালো না, আমি বলবো যে খারাপ মনে হয়নি। খারাপ মনে হয়নি মানে কি? ভালো, ভালো। তাই না? কিংবা ভালো আমি তাও ডিরেক্ট বলতেছি না। তো তার মানে এখানে কি দেখা যাচ্ছে, আমি তাকে খারাপ বলি নাই, আবার আমি তাকে পুরোপুরি ভালো এটাও বলি নাই। কেন? কারণ হচ্ছে আমি এভিডেন্স কম দেখছি। তো যেহেতু আমি এভিডেন্স পাইছি কম, মানে আমি তাকে দেখার সুযোগ পেয়েছি কম, তো দ্যাটস ওয়াই এখানে বোঝা যাচ্ছে যে এভিডেন্সের সংখ্যায় কম ছিল, এবং এই কারণে আমি যে কনক্লুশনটা দিয়েছি সেখানে আমি নেগেটিভ ওয়ার্ডিং ইউজ করছি। লাইক আমার, মানে আমি যতটুকু দেখেছি তার আলোকে আমার তাকে খারাপ মনে হয়নি। নি মানে কি? না বোধক শব্দ ইউজ হয়েছে না? তো দ্যাট মিনস এখানে বিষয়টা লিমিটেড অ্যাসুরেন্সে গেছে। আর আমি যদি বলতাম যে এ যে তুহিন ভালো ছেলে, তার মানে সেটা কি হতো? পজিটিভ অ্যাসুরেন্স, তাই না? জি। আমি ডিরেক্ট এ যে তুহিন ভালো ছেলে এটা কিভাবে বলতে পারি? যখন আমি বেশি এভিডেন্স দেখবো তার আলোকে, তাই না? কিন্তু আমি যদি বেশি এভিডেন্স না দেখি, তাহলে কি আমি ডিরেক্ট কাউকে ভালো বলতে পারি? তো পরে যদি দেখা যায় সে ভালো না, লাইবিলিটি কার? আপনার। আমার, তাই না? এখন ধরেন কোনো কারণে যদি, এটা পড়াতে গিয়ে একটা শব্দ আছে এটা বলে ফেলি, ধরুন কোনো কারণে অডিটর কিংবা অ্যাসুরেন্স প্রোভাইডার কিংবা প্র্যাকটিশনার সে যদি কোন একটা ওপিনিয়ন দিয়ে দেয় এবং সে ওপিনিয়নের আলোকে ইন্টেন্ডেন্ট ইউজাররা যদি ক্ষতিগ্রস্ত হয়, এটার জন্য তার ক্ষতিপূরণ তাকে দেওয়া লাগতে পারে, এবং সেটার জন্য একজন অ্যাসুরেন্স প্রোভাইডার কিংবা প্র্যাকটিশনার তার ব্যাকআপ হিসেবে একটা বীমা করে রাখতে পারে, যেটাকে বলা হয় প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স। কি বলে? প্রফেশনাল ইনডেমনিটি। প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স। ক্লিয়ার? জি। ওকে, এটা আমাদের বইতে লেখা নাই, এটা আমি আপনাদেরকে বলতেছি, বাট আমাদের সিএল এর ম্যানুয়ালে এটা লেখা নাই। তো আমরা কি তাহলে এবার মানে নেগেটিভ, পজিটিভ বা রিজনেবল, লিমিটেড আমরা বুঝতে পারছি সবাই? বা কেউ বুঝি না এমন কেউ আছেন? বুঝতে পারছি দাদা। আচ্ছা, কে কে বুঝি না আমরা একটু হাত তুলি তো। সাইদুল ইসলাম, মারুফ আক্তার ভাই, আপনারা দুইজন বুঝেন নাই? মানে মারুফ আক্তার হচ্ছে সাইদুল ইসলাম ভাই, আপনারা বুঝেন নাই? একটু কনফিউশন। একটু কনফিউশন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। মানে হচ্ছে আপনি যদি এভিডেন্স কম দেখেন তাহলে আপনি ডিরেক্টলি কোনো কিছু বলতে পারবেন না। তো আপনি যখন ডিরেক্টলি বলতে পারতেছেন না, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। আর আপনি যখন ডিরেক্টলি বলতে পারতেছেন, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ পজিটিভ, কারণ সেখানে আপনার এভিডেন্সের সংখ্যা বেশি ছিল। এবার ধরেন আমি তাহলে একটা কাজ করি, এই যে তুইনে বাদ দিয়ে দিই, আমি সাইদুল ইসলাম ভাইয়ারে নিয়ে নিই, কেমন? এখন সাইদুল ইসলাম ভাইয়ার অনেক টাকা পয়সা, ধরেন কথার কথা মাশাআল্লাহ বললাম। আচ্ছা দেখেন, সাইদুল ইসলাম ভাই উদাহরণ দিব? দেন উদাহরণ দিয়ে আর কি মাশাআল্লাহ হবে? বলছি কিন্তু। আচ্ছা ধরেন, হ্যাঁ মাশাআল্লাহ। এখন ধরেন সাইদুল ইসলাম ভাইয়ের মাশাআল্লাহ অনেক টাকা পয়সা, আমাকে জিজ্ঞেস করছে, ধরেন সাইদুল ইসলাম ভাইয়ের কি বাচ্চা কাচ্চা আছে না ভাইয়া? আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ। এখন ধরেন ওনার একটা ছেলে আছে, ওনার ছেলের সাথে বিয়ে দিবে। তো এখন বলছে যে মানে আমাকে জিজ্ঞেস করছে যে আহ ওই মেয়ের বাবা আর কি, যে আমরা তো আসলে ছেলে এখনো মোটামুটি এত বড় হয় নাই, ছোট। তো ছেলের বাবার টাকা দেখে তারা বিয়ে দিবে। কারণ ছেলের বাবার টাকা মানে কার টাকা? ছেলের টাকা।
না না না, মানে সাইদুল ইসলাম ভাইয়ের টাকা নাকি? ছেলের বাবার টাকা মানে তো এখানে সাইদুল ইসলাম ভাই হচ্ছে ছেলের বাবা, তাই না? এমনি ছেলের বাবার টাকা মানে ছেলের টাকা, ঠিক আছে। এখন ধরেন সাইদুল ইসলাম ভাইয়ের টাকা পয়সা আছে নাকি নাই এটার জন্য আমারে বলছে ওপিনিয়ন দিতে। এখন আমি আবার সাইদুল ইসলাম ভাইকে এত দেখার টাইম পাই নাই। আমি শুধু জানি যে ওনার পার্সোনাল গাড়ি আছে, ঠিক আছে। এখন এই পার্সোনাল গাড়ি যেহেতু আছে, তার মানে ওনার তো মোটামুটি টাকা পয়সা মাশাআল্লাহ আছে নাকি? সাইদুল ইসলাম ভাই আমার দৌড়াইব নি কোনো ভাই? ভাই আমি কি উদাহরণ দিব? দেন ঠিক আছে। না না, এটা কিন্তু সিরিয়াসলি। তাহলে এখন ধরেন সাইদুল ইসলাম ভাই দিচ্ছি। দেন দেন দিয়ে আচ্ছা ঠিক আছে, চালাইছেন। আপনি তো কি সালাউদ্দিন চালাচ্ছি? কাদের ছত্রীর মতো বলতেছেন, আমি কি ওরে চোর বলবো? ওমা, আমি তো ভালো কথা বলছি ভাই, আপনার গাড়ি আছে এটা মানুষ জানলো, সামনে তো তো ধরেন বলে আপনার ফেলছেন, ছেলের জন্য বইটা সুবিধা বলতেছেন দিব। বলবো কিনা, মানে বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, দেখেন তো এরপরে কি হচ্ছে, ধরেন যে আপনার এখন সাইদুল ইসলাম ভাইয়ের গাড়ি আছে, তবে আমি শুধু একটু কি জানি, আর বেশি কিছু জানি না। এখন তার আলোকে আমি বলে দিচ্ছি যে সাইদুল ইসলাম ভাই মোটামুটি রিচ। এখন আমি যদি বলি যে আমি সাইদুল ইসলাম ভাইকে যতটুকু দেখেছি তার আলোকে আমার ওনাকে পুয়ার মনে হয়নি, তার মানে এটা হচ্ছে কোন ধরনের অ্যাসিউরেন্স? লিমিটেড। লিমিটেড অ্যাসিউরেন্স। আর আমি যদি বলি যে সাইদুল ইসলাম ভাই রিচ, তার মানে কি আমি পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স দেখে ফেলছি, তাই না? হুম জি দাদা। বুঝতে পারছেন হুম সাইদুল ইসলাম ভাই, বুঝতে পারছেন? জি জি। ওকে, দেখছেন নিজের দিয়ে বললে খুব দ্রুত বোঝা যায়। আচ্ছা আসেন, এরপরে কি হলো, যাক আমি কিন্তু ভাইয়ের, আচ্ছা বাই দ্য ওয়ে ভাই, আমি আপনি বললে আমি হচ্ছে এটা করব, কি যেন বলে, আমাদের ভাইয়ার কিন্তু আমরা এখানে ব্র্যান্ডিংও করতে পারি, এটা ভাইয়া অনুমতি দিলে আমরা করে দিব ভাই। নোবেল ভাই, হ্যাঁ, না আমাদের সময় হয়েছে, এটা কি রেকর্ড দিয়ে দিবেন? ও আচ্ছা, 8টা 7 বেজে গেছে। হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যতটুকু পর্যন্ত বলছি এতটুকুই ক্লিয়ার। এখানে কয়েকটা লাইন আছে, এগুলো একটু দাগায় নেন কেমন? এই জাস্ট এই কয়েকটা লাইন, বাকি সব আমি বুঝাই ফেলছি। এগুলা দাগাইতে হবে, এগুলা মাস্ট দাগাইতে হবে, হয়ে গেল এটা। দ্রুত দ্রুত। আমরা আজকে এখানে শেষ করে দিব, শুধু এই দাগানো লাইন গুলা দাগাই ফেলি কেমন? ভাইয়া এই ক্লাসটা কি এই টাইমে থাকবে? 7টা থেকে 8টা বরাবর থাকবে। এটা হচ্ছে রোজার মধ্যে, আর রোজার পরে টাইম চেঞ্জ হয়ে যাবে। রোজার পরে এটা 7:30টা থেকে 9টা, 1.5 ঘন্টা হবে। দাদা আমি তো উমরায় যাবো 13 তারিখ ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে আমরা হচ্ছে এটা নিয়ে ভাই আপনার সাথে পরবর্তীতে ডিরেক্ট কথা বলতেছি কেমন? ওকে নাথিং টু ভাইয়া, বলেন। নোবেল ভাই, ওই জি। কালকে বিজনেস ফিনান্স এন্ড টেকনোলজি ক্লাসটা একটু কাইন্ডলি দিয়ে দিন, অনেক ভালো একটা ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, সময় পাচ্ছি না তো এই কারণে, আমি দিয়ে দিব। আর ওই যে ইন্স্যুরেন্সের না, নাম হচ্ছে, একজন জিজ্ঞেস করতে ভাই, প্র্যাকটিশনার ইন্স্যুরেন্স নেম স্পেলিং প্লিজ। প্রফেশনাল ইনডেমনিটি, আমি লিখে দিচ্ছি দেখেন। প্রফেশনাল বানান তো আপনারা পারেন তাই না? জি। ওয়েট, এই প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স, ঠিক আছে।